মাল মানে ঠিক কি সেটা বলল? না স্যার, তেমন কিছু বলল না, কিন্তু পুরো আচরণটাই রহস্যময়। আর শেষ মুহূর্তে সে চারপাশে তাকিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছিল কেউ কিছু শুনেছে কিনা। আমি সাথে সাথে সরে যাই। তাসফিন এবার আর চা নয়, হাতের মুঠো শক্ত করে ফেলেন। ভালো কাজ করছো নাইম। তোমার কাজ এখন থেকে ওকে ছায়ার মতো অনুসরণ করা, কোনো কিছুই যেন চোখ এড়িয়ে না যায়। আর হ্যাঁ, তোমাকে এখন সম্পূর্ণভাবে সবটা নির্ভর করছে, বুঝেছো? আজ্ঞা স্যার, বুঝেছি। কলটা কেটে গেল। রিসোর্টের শান্ত পরিবেশ যেন কেমন থমকে দাঁড়ালো। তাসফিন সে যা ভাবছে তা নয় তো, বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে কেমন। প্রকৃতি আজ শান্ত, অভিমান ভুলে যেন স্নিগ্ধতায় মোড়ানো। মাঝে মাঝে ছাদের ওপর দু এক ফোঁটা বৃষ্টির টুপটাপ শব্দ করে মাটি ছুঁয়ে যায়। ফারা ধীরে ধীরে ধোয়া ওঠা এক কাপ চা হাতে নিয়ে বেলকুনির দিকে এগোয়। অন্যার এক কোণা উড়ে গিয়ে কপালের সামনে এসে পড়ে। সে আলতো করে সেটা সরিয়ে দেয়, আর চায়ের কাপের কাছে জমে ওঠা বাষ্পে নিজের প্রতিচ্ছবি মিলান হয়ে যায়। চোখ তুলে দেখে দূরের সবুজ গাছগুলো ঝিরিঝিরি বাতাসে দুলছে। হঠাৎ কোমরের কাছে এক কোমল উষ্ণ স্পর্শ। পাড়া কেঁপে ওঠে একটু। চায়ের কাপটা প্রায় হাতে থেমে যায়, আর সেই স্পর্শের মধ্যে যে অনুভব তা চেনা, তা প্রিয়। তাসফিন শেখ, তার পরম পুরুষ। তাসফিন পিছন থেকে ফারাকে জড়িয়ে ধরে, চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলে, বৃষ্টি নামছে, আর তুমিও ঠিক বৃষ্টির মতোই নিঃশব্দে এসে হৃদয় ভিজিয়ে দিলে। ফারার মনে পড়ে যায় তাসফিনের সাথে তার প্রথম সাক্ষাতের দিনটি। সেদিন তো বৃষ্টি ছিল। চুপিসারে নেভি অফিসারদের দেখতে গিয়ে ধরা পড়ে তাসফিনের হাতে। লজ্জায় আড়ষ্ট হলো তার মুখ অবয়ে। তাসফিনের স্পর্শ একটু একটু করে গভীর হয়। তার হাতের উষ্ণতা যেন বেলকনির ঠান্ডা হাওয়াকেও পেছন ফেলে দেয়। ফারা ধীরে ধীরে চায়ের কাপটা পাশের টেবিলে রাখে। তাসফিন তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, এই সন্ধ্যা শুধু আমাদের আসঙ্গ রাত্রির আহ্বানে নিজেকে তুলে দাও আমার কাছে সুখ। সুখ তাসফিনের ভালোবাসার নাম। সে শুধু সেই তাকে এই নামে ডাকে। এই নামে ডাকলেই যেন ফারার সমস্ত সত্তা গলে যায়। আলতো করে পাজা কোলে তুলে নেয় ফারাকে। সে লাজুক হেসে বলে, আপনি তো আস্ত নির্লজ্জ, এভাবে কোলে নিতে লজ্জা করে না? চোখ টিপে তাসফিন। দুষ্ট হাসি খেলা করছে তার অধর কোণে। তাসফিন মৃদু হেসে ফিস ফিস করে, তোমার ওজন তো প্রেমেই হালকা হয়ে যায় আমার কাছে। আর লজ্জা, সেটা তো আমার কোনো কালেই ছিল না মিসেস শেখ। চোখ টিপে তাসফিন ভ্রুদয় কুঞ্চিত করে তাকালো ফারা। বেডরুমের জানালায় তখনও বৃষ্টির শব্দ, বাতাসে কুয়াশার গন্ধ। ঘরের মৃদু আলোয় ফারা চুল শুকিয়ে ঘরের মৃদু আলোয় ফারা চুল ছড়িয়ে পড়ে তাসফিনের বাহুতে। ধীরে ধীরে সে যেন ফারার প্রতিটা শ্বাসে, প্রতিটা স্পর্শে তার প্রেমের পূর্ণতায় পৌঁছাতে চায়। খুব ধীরে, গভীর আবেগে ফারাকে নিজের কাছে টেনে নেয়। তার অস্থিরতা ছুঁয়ে দেয় ভালোবাসার স্থিরতায়। কানের পিঠের চুলগুলো আলতো হাতে গুজিয়ে দিল, ব্যস্ত হাতে খুলে ফেলল অলংকারগুলো। ওনাটা ছুঁড়ে ফেলল অদূরে। লজ্জায় হাঁসফাঁস করছে ফারা। অকমরসাদ চেঁচিয়ে উঠল, আমার কাছে আসবেন না কমান্ডার। ফিসলে হাসে তাসফিন। তাকে আরেক দফা চমকে দিয়ে ফারা বলে ওঠে, আমার কাছে এভাবে আসলে কিন্তু আম্মুর কাছে বিচার দিব। এবারে তাসফিন প্রতি উত্তরে বলল, উফ জান, একটুখানি আসি, কাউকে বলতে নেই। নিম্নাষ্ট কামড়ে হাসলো ফারা। ফের বলে ওঠে, আমি না ছোট মানুষ, ছোট মানুষের সামনে এসব করতে নেই। তাসফিন কম যায় না ফারাকে বিপাকে ফেলতে বলল, সমস্যা কি, আমি আছি না বড়। আমার বাচ্চা বউটাকে পেলে পুষে বড় করে দেব, ছোট্ট বাচ্চাটাকে। চিকন নাকে ডগা ফুলে ওঠে ফারার। তেতে উঠল সে। একদম আমাকে ছোবেন না, আমি কিন্তু পবিত্র। আমাকে ছুলে আমার স্বামী আপনাকে গুলি করে দেবে। ফিসলে হেসে উঠল তাসফিন। তার হাসিতে নিজেও হেসে ফেলল ফারা। রাত গভীর হচ্ছে ধীরে ধীরে। নিঃশ্বাসের ঘনত্ব বেড়ে চলেছে সেই সাথে। ঘড়ির টিকটিক শব্দ এবং ঘন নিঃশ্বাসের শব্দ মিলেমিশে একাকার। শাড়ির আঁচলটা হাতে পেঁচানো তাসফিন, ঠোঁটের ভাঁজে ঠোঁট। একটুখানি গভীর স্পর্শে মুচড়ে যায় ফারা। তাসফিন তো তাকে এভাবে আগে ছুঁয়নি। অন্তঃস্থলে তীব্র কাঁপুনি অনুভব করল।
অবাধ্য হাতের স্পর্শে সর্বাঙ্গ অসার ফারার। পুরুষ্ট বক্ষের নিচে পৃষ্ঠ তার তুলতুলে দেহখানা। ভালোবাসার অতল গহ্বরে ডুবে যাচ্ছে সে। একটুখানি মুখ তুলে কানের লতিতে হালকা কামড়ে দিল তাসফিন। আমার যে সুখগুলো পাওনা ছিল তা আজকে সুদে আসলে নিয়ে নিব ম্যাডাম। এক পলক দৃষ্টি ঘুরিয়ে তাকাই ফারা। অপেক্ষার বাঁধ ভেঙে যায় তাসফিনের। তাসফিনের কণ্ঠে লেগে থাকা রসিকতার ছোঁয় লজ্জায় চোখ নামিয়ে নেয় ফারা। কিন্তু চোখের কোণে লুকানো যে আকাঙ্ক্ষা সেটা আর কারোর অজানা নয়। অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন তাদের শরীরে স্নায়ুর মতো ছড়িয়ে পড়েছে। তাসফিনের আঙ্গুলগুলো আলতোভাবে ফারার পিঠ পেয়ে নামছিল নিচের দিকে। তার প্রতিটি ছোঁয়াতে যেন শরীরের প্রতিটি কোষ শিহরিত হয়ে উঠছিল। শাড়ির কুচিগুলো এক একে খুলে ফেলে রাখলো তাসফিন যত্নে ভালোবাসে। ফারার শরীর জুড়ে ছড়িয়ে থাকা মিষ্টি গন্ধে তাসফিন তন্ময়। তার ঠোঁট এবার নামতে থাকে গলার খাঁজ বেয়ে বুকের দিকে। বুকের মাঝখানে এক নরম চুমু রেখে ফারার চোখে তাকাই যেন বলছে, তুমি শুধু আমার। ফারার দেহ তখন ভালোবাসার উত্তাপে গলে যাচ্ছে আস্তে আস্তে। একটানা সেই অনুভবে সে নিজের সবটুকু সমর্পণ করে দিল তাসফিনের কাছে। ঘরের বাতাস যেন থমকে আছে, শুধুই নিঃশ্বাসের ভার, ঘাম আর ভালোবাসার শব্দ। একসময় মিলনে সেই পূর্ণ মুহূর্তে দুজনেই নিঃশব্দে জড়িয়ে থাকে, যেন সারা জীবনের ক্লান্তি একে অপরের বুকে মাথা রেখে ভেসে যাচ্ছে। বাহিরে তখন রাতের শেষ প্রহর। জানালার ফাঁক গলে হালকা শীতল হাওয়া ঢুকছে, তবু তাদের জড়ানো শরীরের মাঝে ছিল এক উষ্ণ পৃথিবী। একসময় ফারা ঘুমিয়ে পড়ে। তাসফিন তখনও জেগে। তার চোখে এক অদ্ভুত মায়া, একজন প্রেমিক, একজন স্বামী, একজন ভালোবাসার মানুষের চোখ। সে ফারার কপালে আবার একটি চুমু খায়, তারপর চোখ বন্ধ করে ফেলে। স্নেহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুদিন আগেই তো কৃষ্ণপুরে ফিরেছে, কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল। এরপর কেউ একটা তেমন গুরুত্ব দেয়নি। বিকেল হয়ে এসেছে, অথচ স্নেহা বাড়ি ফিরছে না। নবীন কলেজে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছে স্নেহা সেই সবার সাথে ক্লাস করে বেরিয়েছে। ক্লাসমেটরা সবাই বলেছে ও তো ওদের সাথে ছিল। এরপর ওরা ওদের বাড়ির পথ ধরেছে। কথাটি বাড়ির সবাই জানতে পেরেই খোঁজাখুঁজি শুরু হয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত ঘুমায়নি শায়লা আহমেদ। মেয়ের চিন্তায় রীতিমতো অস্থির তিনি। ভেতরে ভেতরে হাঁসফাঁস করছেন। বৃহস্পতিবারের সন্ধ্যা নেমে এসেছিল কৃষ্ণপুরের গায়ে এক নিঃশব্দতা নিয়ে। বাতাসে ছিল হালকা ঠান্ডা ছোঁয়া, আর দূর থেকে ভেসে আসছিল শীতল পল্লবধ্বনি। সেই সন্ধ্যাতেই এলাকার উত্তরের প্রান্তে এক নির্জন পথে, যেখানে গাছের ছায়া সূর্যের শেষ রশ্মিকে চিরে ফেলে দীর্ঘ ছায়া এঁকে দেয় মাটিতে, যেখানে মাটিতে নিথর পড়ে থাকতে দেখা গেল এক যুবতীকে। তার চুলগুলো ছড়িয়ে পড়েছিল ধুলোমাখা মাটির বুকে। নিস্তেজ মুখটি যেন নিদ্রিত, অথচ তাতে অজানা এক বিষণ্ণতার ছাপ। কেউ জানে না সে কোথা থেকে এলো, কিভাবে এলো। এমন অবস্থায় সবকিছু এক অনুচ্চারিত রহস্য হয়ে ছড়িয়ে পড়ে ওই ছোট্ট জনপদে। পুলিশে জানানো হয় তার কথা। পুলিশের থেকে জানা গেল ওই যুবতী আর কেউ নয়, স্নেহা। হসপিটালে ভর্তি করা হয়েছে মেয়েটাকে। ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে কোনো ছেলের সাথে কি করে এসেছে কে জানে। মেয়ের জামা কাপড়ে ঠিক ছিল না যখন তাকে পাওয়া যায়। খবরটি শোনা মাত্রই সেখানে রওনা দিল শেখ পরিবারের সবাই। সেই থেকে তাসফিনের বুকে গুটিসুটি মেরে চোখের পানি ফেলছে ফারা। তার আর স্নেহার সম্পর্ক শুধু বোনের নয়, সে তার সব কিছুর সঙ্গী। স্নেহা ছাড়া সে আজ পর্যন্ত কিচ্ছুটি করেনি, অথচ সে মেয়েটার কিনা এমন অবস্থা। এই তো তার সাথে দিব্যি কতগুলো দিন থেকে এলো। যদি ফারা জানতো এমন কিছু হবে, তাহলে কখনোই তাকে আসতে দিত না। বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে স্নেহা। সে কথা হারিয়েছে। আজ পুরো একটি দিন সে কথা বলছে না। হসপিটাল থেকে আসার পর থেকেই কথা বন্ধ তার। শায়লা আহমেদ কত জিজ্ঞেস করেছেন, কিন্তু স্নেহা সে একটা শব্দ বলেনি। যদি জিজ্ঞেস করা হয় কে এসব করেছে বা কি হয়েছিল তার সাথে, কিন্তু উত্তরে চুপ স্নেহা। আমি জানি না ওর কি হয়েছে, কিন্তু আমার মেয়েটার এই অবস্থা কে করলো? শায়লা আহমেদের আর্তনাদ বড্ড অসহায় শোনালো রুবেনা শেখের নিকটে।
তিনি সান্ত্বনা দিতে বলেন, ধৈর্য ধরো আপা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর কে এসব করেছে সেটাও জানা যাবে। আরিফা আহমেদ বাকিদের চায়ের ব্যবস্থা করলেন। এত দূর থেকে এসেছে সবাই, কেউ কিচ্ছু খায়নি। এর মধ্যে জয়নাল আহমেদের পুলিশের কাছে গিয়েছেন রিজওয়ান শেখ। মোটেও একা ছাড়তে চাইছেন না দুর্বল মানুষটাকে। স্নেহার রুম থেকে ভরা আঁকি নিয়ে বাইরে বেরিয়ে আসছে ফারা। তৎক্ষণাৎ দেখা হলো তাসফিনের সাথে। সেও স্নেহার সাথে দেখা করতেই যাচ্ছিল। সুখ, হাত মুঠো করে টেনে ধরে তাসফিন। ফুপিয়ে উঠল ফারা। বক্ষস্থল কম্পিত হয় তাসফিনের। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে সুখ? স্নেহা কিছু বলেছে? তুমি কাঁদছো কেন? স্নেহা একটাও কথা বলছে না লেফটেন্যান্ট সাহেব, স্নেহা একটাও কথা বলছে না লেফটেন্যান্ট সাহেব, কিছু বলছে না। আমার সাথে কথা বলছে না ও, আমার সাথে কথা বলে না। আমার সাথে কথা না বলেও থাকতেই পারেন, কিন্তু আজকে কথা বলছে না, কেমন মূর্তির মতো বসে আছে। আপনি কিছু করুন না। হো হো করে কেঁদে উঠল ফারা। আলগোছে তাকে বুকে টেনে নিল তাসফিন। হুশ, ডোন্ট ক্রাই। আমি দেখছি কি করা যায়, একটু অপেক্ষা করো। আমার খুব কষ্ট হচ্ছে। ইস, কাঁদতে নেই, আমি বললাম তো সব ঠিক করে দেব। আমার খুব কষ্ট হচ্ছে তো। ফারার কান্না দেখে হাঁসফাঁস করছে তাসফিন। ছোট্ট পাখিটাকে বুকে টেনে নিল সে। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, তোমার কান্নায় আমার কষ্ট হচ্ছে সুখ, তুমি বোঝো না? নিশ্চুপ ফারা জড়িয়ে আছে তাসফিনকে। এই মানুষটা থাকলে সব কষ্ট সহ্য করতে পারবে ফারা। নিস্তব্ধ রুমে একাকী বসে আছে স্নেহা। টিপ টিপ বুকে দুরু দুরু কম্পন খেলে যাচ্ছে। মুখে টু শব্দটি নেই তার। দৃষ্টির কোলে পড়ে থাকা হাত দুটোর দিকে। বিছানার সামনে টান টান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তাসফিন। তীক্ষ্ণ কিছু জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল সে। না, এভাবে হবে না। নিজেকে কিছুটা শান্ত কণ্ঠে বলল। স্নেহা, আমাকে বলবে কি হয়েছে? প্রতি উত্তরে এখনো চুপ স্নেহা। মুখখানি মলিন হয়ে আছে তার। ব্যথার চাপ যেন স্পষ্ট। তাসফিন এবারে খানিকটা এগিয়ে গিয়ে বিছানার সামনাসামনি বসলো স্নেহার। কোলের উপর পড়ে থাকা হাত দুটো আলতো করে টেনে ধরে শান্ত সমুদ্রে নাই বলল, আমি তোমার দুলাভাই না, ভাই হয়ে জিজ্ঞেস করছি কি হয়েছে বলো আমাকে। আই প্রমিস, যেটা তুমি বলবে সেটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে। আচ্ছা, তোমার কি ভালো লাগছে স্নেহা সবাইকে টেনশনে দেখে? সবাই তোমাকে কতটা ভালোবাসে, সেই তুমি এভাবে চুপ করে যাওয়ায় কতটা মানসিক চাপ পড়ছে সবার উপর। কাউকে বলতে না পারলেও ফারাকে অন্তত বলতে, আর ওকেও যদি বলতে না পারো তাহলে আমাকে বলো। এরপর দেখো আমি ফিরে কি করি। অজরে কেঁদে ফেলল স্নেহা। হাত দুটো থরথর করে কাঁপছে তার। ভাইয়া, আমাকে একটু জড়িয়ে ধরুন, আমার প্রচুর ভয় করছে। তাসফিন এক মুহূর্ত অপেক্ষা করলো না। স্নেহাকে আলগোছে টেনে জড়িয়ে ধরে। এখানে যদি নূপুর বা ঝুমুর থাকতো তাহলে সে এটাই করত। কম্পিত স্বরে বলতে লাগলো, সায়ের মোটেও ভালো নয় ভাইয়া, সে ইচ্ছে করে আমার সাথে ওরকম করেছে। কলেজ থেকে ফেরার পথে শাওরের সাথে দেখা হয় স্নেহার। সে বরাবরের মতো ইগনোর করে তাকে, কিন্তু আচমকা সামনে চলে আসে শায়র। বিরক্ত হয়ে বলে ওঠে স্নেহা, এই সায়ের বাচ্চা, তুই সামনে আসলি কেন? পছাড় তো। রাগে রীতিমতো ফুঁসছে শায়র। ওই, মুখ সামলে কথা বলবি। স্নেহা, তোর কারণে এখন কলেজের সবাই আমাকে অপমান করে কথা বলে, বারো ভাতারি বলে। হাহা করে হেসে উঠল স্নেহা। ঠিকই বলে, সিনিয়র জুনিয়র সবাই লাইন মারলে আর কি বলবো। শর্ত সামনে থেকে, খচ্চর একটা। রাগে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না শায়র। চুল টেনে ধরে স্নেহার। ব্যতীত কণ্ঠে চেঁচায় স্নেহা, সায়ের, কি বলছিস এটা? ছাড় বলছি। সায়ের, ভালো হবে না কিন্তু। শায়র শুনে না তার কথা। হঠাৎ করে সেখান থেকে ধরে নিয়ে গেল উত্তরের দিকে। উত্তরের দিকটা বরাবরই নিরিবিলি জায়গা। শায়র জোরপূর্বক নিজের পৌরসত্ব জাহির করে স্নেহার উপর। নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো স্নেহা। শেষমেশ জ্ঞান হারিয়ে পড়ে রইল ওখানে। ফুপিয়ে কান্নার শব্দে জল শক্ত হচ্ছে তাসফিনের। চোখের কান্নিস লাল হয়ে উঠছে তার। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে ওইখানে যদি নূপুর, ঝুমুর কিংবা ফারা থাকতো তাহলে সে কি করত। শায়রকে এর আগেও বলেছে ফারাকে বিরক্ত না করতে। এখন স্নেহাকে। নিস্তব্ধ রাত্রি। উত্তর দিকে কেউ নেই। আধমরা হয়ে পড়ে আছে শায়র। একপাশে রড নিয়ে দাঁড়িয়ে আছে তাসফিন। তাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। হবে নাই বা কেন?
ইচ্ছে মতো পিটিয়েছে তাকে। একটা মেয়ে সব চঞ্চলতা কেড়ে চলেছে এই জানোয়ার। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে চাইলেই পারত আইনের সাহায্য নিতে, কিন্তু করেনি। অস্পষ্ট গঙ্গানির আওয়াজ আসছে। অকমরসাত উঠে দাঁড়ালো তাসফিন। হুট করে রড দিয়ে সজোরে আঘাত করলো তার মস্তকে। হসপিটালের বেডে শুয়ে আছে সায়র। তার ব্যবসায়ী বাবা আহাজারি করছেন। নিজের ছেলেকে সময় থাকতে শাসন করেননি, তাহলে আজকে এরকম হতো না। সূর্যটা যেন ক্লান্ত হয়ে গিয়েছে দিনের ভার বইতে বইতে। আলো ফিকে হয়ে এসেছে। আকাশের রং এক ধরনের ধূসর কমলার মতো। চিৎকার না করে কাদা কান্নার মতো মৃদু নিঃশব্দ। চারদিকটা অদ্ভুত নিস্তব্ধ। গাছের পাতে হালকা বাতাস ছুঁয়ে যায়, কিন্তু তাতে প্রাণ নেই, শুধু স্পর্শ আছে। দূরে কোথাও একটা কাক ডাকছে ধীরে ধীরে, সেটাও যেন ক্লান্ত কণ্ঠে। রোদের আজ ছায়া হয়ে মিশে যাচ্ছে মাটির সঙ্গে। ঠিক তেমনি নিস্তব্ধতা বিরাজ করছে বসার ঘরে। রিজওয়ান শেখ এমন একটি প্রস্তাব রেখেছেন যা শুনে সবাই স্তব্ধ রীতিমতো। জয়নাল আহমেদ কিঞ্চিত বিস্ময় নিয়ে বলেন। এটা কি করে সম্ভব রিজওয়ান? সাজ্জাদুল আহমেদ একই সুরে বলেন। একই বাড়িতে দুই মেয়ে কিভাবে কি? আর সৌহার্দ্য কি মেনে নেবে? সোয়ার্দের সঙ্গে বিয়ের কথাটি রাখলেন রিজওয়ান শেখ, যেটা শুনে সবাই স্তম্ভ। স্নেহকে নিয়ে খারাপ খারাপ কথা শোনা যাচ্ছে আশেপাশে। আগে যারা চোখ নিচু করে কথা বলতো, আজকে তারা আঙ্গুল উঁচিয়ে দোষ দিচ্ছে। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি খুব বড় অন্যায়? সমাজে পুরুষ জাতিকে সবাই এভাবে হেয়া করাই বদলে মেয়েদের দিকে আঙ্গুল তুলছে। আহমেদ পরিবারের প্রতিটা সদস্য কেমন তা কারোর জানতে বাকি নেই। তারপরও এরকম একটা সময় এসব বলবে তা ভাবা যায় না। রুবেনা শেখ বলে ওঠেন। এতে কোনো সমস্যা থাকার কথা নয় ভাইজান। জয়নাল ভাই, আপনি তো কখনো কখনো স্নেহাকে বিয়ে দিতেন, তাহলে আমাদের সৌহার্দের সঙ্গে দিলে কি হবে? জয়নাল আহমেদ মলিন হাসলেন। সমস্যার কথা নয় রুবেনা, কথা হচ্ছে সৌহার্দের মতামতের। সে কি আদেও রাজি হবে? রুবেনা শেখ তড়িঘড়ি করে বলেন। ওর সাথে আমি কথা বলবো ভাইজান, একটু সময় দিন। জয়নাল আহমেদ আর না করলেন না, সময়টুকু দিলেন। নৌঘাটিতে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। চারপাশটা যেন হঠাৎ করেই থেমে গেছে। শব্দহীন এক স্থবিরতায় ঢেকে গেছে সব কিছু। আকাশের রং হালকা ধূসর, কোথাও কোথাও সোনালি বিকেলে ছায়া লেগে আছে পানির গায়ে। দূরে কোনো জাহাজ থেকে হালকা ধোঁয়া উঠে মিলিয়ে যাচ্ছে দিগন্তে। সোহার্দের চোখ সামনে জলরাশির দিকে। সোহার্দের পিঠ সোজা, কিন্তু চোখে অস্থিরতা। ধোঁয়াত পকেটে গুজে রাখা। সামনে পানির দিকে তাকিয়ে থেকেও সে আসলে দেখছে না, মনে মনে হিসেব কষছে। বড় একটা ডিল, যার পর নির্ভর করছে অনেক কিছু। ক্যারিয়ার, প্রতিশ্রুতি, ক্ষমতা। তার নিঃশ্বাস ভারী, কপালের শিরাগুলো একটু টান টান। প্রতিটি মুহূর্ত যেন গায়ে এসে লাগছে চাপ নিয়ে। তবু সে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানে পেছনে ফেরা এখন আর কোনো অপশন না। কর্কশ শব্দে মুঠোফোনটা হঠাৎ কেঁপে উঠল। শান্ত নিস্তব্ধ বিকেলটা যেন চমকে উঠল সেই শব্দে। শর্ত চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে চোখ খুলল। বিরক্তি ফুটে উঠল তার জলের রেখায়। চোখের কোণে জমে থাকা চাপা রাগটা একটু মুখে উঠে এলো। মুঠোফোনে স্ক্রিনে ঝলসে উঠল পরিচিত এক নাম। সে জানে কি বলবে তারা, সে জানে কেন এই সময় ফোন করতে হবে তাদের। আর সে এটাও জানে এই মানুষগুলো তার শান্তি বোঝে না একটুখানি নিঃসঙ্গ হতে চাওয়ার অধিকারটুকু। অভ্যস্ত আঙ্গুলে ফোনটা সাইলেন্টে দিল সে। ধরল না ফোনটা। মুখ বাঁকিয়ে বলল, রাইমা শেখ। কি করবেন উনি? চাপা রাগ হচ্ছে রিজওয়ান শেখ এবং রুবেনা শেখের উপর। তাদের মতামত পর্যন্ত নিল না একবার। ছেলের বিয়ে ঠিক করে দিচ্ছে। রুবেনা শেখ আরও একবার চেষ্টা করলেন, কিন্তু ফোন ধরেনি সৌহার্দ্য। দেখছিস রাইমা, তোর ছেলে ফোন ধরছে না। রাইমা শেখ কাট কাট কণ্ঠে বলেন। তো কি করবে? আচ্ছা আপা, আর ভাইজান কি আমার ছেলেকে পেয়েছে জবাই করতে? রাইমার কথার মর্মার্থ কেউই বুঝল না। রিজওয়ান শেখ প্রশ্ন করেন, মানে কি বলতে চাইছো তুমি? আমি ঠিকই বলেছি। ওরকম মেয়েকে কেন আমার ছেলে বিয়ে করবে শুনি? আপনারা সবসময় আমার ছেলের উপর এরকম মতামত চাপিয়ে দিতে পারেন না ভাইজান।
রাইমার ব্যাপারে স্তম্ভ আলাপ শেখ ধমক দিয়ে বলেন, রাইমা, কি হচ্ছে এসব? তুমি কি রকম ভাবে কথা বলছো ভাইয়া ভাবির সাথে? রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল রাইমা শেখ। তিনি মোটো স্নেহাকে মেনে নিবেন না। তার এত সুন্দর ছেলের সাথে ধর্ষিতা একটা মেয়ের বিয়ে দেবেন না তিনি। রুমে বিছানার এক কোণে শুয়ে আছে তাসফিন। তার বুকে কবুতরের বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে ফারা। মেয়েটা দিন দিন অসুস্থ হচ্ছে। এসব দেখে মাথা ব্যথা, চিন্তা সব কিছু তাকে চেপে ধরেছে। তাসফিন তো একটুখানি রিফ্রেশ করানোর জন্য তাকে নিয়ে ঘুরতে গিয়েছিল, কিন্তু এরকম একটা বিচ্ছের ব্যাপারের জন্য ফিরে আসতে হয়েছে। পরপর কপালে অধর চুম্বন করে তাসফিন। ফিসফিসিয়ে বলল, আমার বোকা সুখ, আমার অস্তিত্ব, আমার সব কিছু। বুকের মাংস পিণ্ডটা তুমি ছাড়া আর কাউকে বোঝে না সুখ। তোমাকে যদি আমি দেখাতে পারতাম ঠিক কতখানি ভালোবাসি। ঘুরে দেখিয়ে দিন। ঘুম জড়ানো কণ্ঠে বলল ফারা। চোখ নিচু করে তাকালো তাসফিন। ঘুমাওনি? ফারা চোখ খুলতে পারছে না, তবে তাসফিনের ভালোবাসার ছোঁয়াগুলো অনুভব করতে পারছে সে। লেফটেন্যান্ট সাহেব, আপনি বই আমার হৃদয়টা শূন্যতায় ডুবে যায়। আপনি আমাকে প্রমিস করুন কখনো যাবেন না আমাকে ছেড়ে। ফের একই কাজ করলো তাসফিন। কপালে সুগভীর চুমু এঁকে দেয়। আমার জানাটা তোমার মাঝে আটকে আছে সুখ। ফেলে যাওয়ার চিন্তা করলেও তো জানটার জন্য ফিরে আসতে হবে। অধর প্রশস্ত হয় ফারার। দুহাতে জড়িয়ে ধরে কমান্ডারকে। চাদর টেনে নিজেদের ঢেকে নিল তাসফিন। সেদিনের আশঙ্ক রাত্রি এক টুকরো স্মৃতি ভেসে ওঠে মানুষ পটে। কাদের দিকে কামিজটা নামি গির্বাদেশে তার এঁকে দেওয়া টকটকে লাল চিহ্নে আঙ্গুল ছুঁয়ে দিল সে। ঠোঁটে ঝুলছে প্রশান্তির হাসি। ফের অনুভব করলো বক্ষ ভাঁজে ব্যথা কামড়ে দিয়েছে ফারা। শোধবোধ। তাই বুড়ো কুচকে শুধুই তাসফিন। মাথা দুলিয়ে হ্যাঁ বলল ফারা। আচমকা তাকে টেনে ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল তাসফিন। শরীরে তীব্র শিশিরানি বয়ে যাচ্ছে ফারার। সর্বাঙ্গ অসাড় হয়ে আসে তার। মিনিট খানেক পরেই ছেড়ে দিল তাসফিন। ততক্ষণে নেতিয়ে পড়েছে ফারা। এবার নাক ফোলাই ফারা। মুখ নামিয়ে ক্লিন সেভ করা গালে কামড় বসিয়ে দিল তাসফিনে। তাতে বাধা দিল না তাসফিন, বরং আবেশে চোখ বুজিয়ে নিল। এবার ঠিক আছে। এসে ফেল তাসফিন। ফারা ফের মুখ গুজে বুকে আঙুল ঢুকিয়ে দেয় ফারার চুলের ভাঁজে। নিজের অতি নিকটে টেনে ভালোবাসার চাদরে আড়াল করে নেয়। সূর্যের কোমল আলো ধীরে ধীরে জানালার ফাঁক গলে ঘরে ঢুকে পড়েছে। হলুদ আভায় ভরে যাচ্ছে প্রতিটি কোণা। পাখিরা গাছে গাছে ডেকে উঠেছে সুরে সুরে। তাদের ডানার ছায়া মাটির উপর নাচছে হাওয়ার সাথে তাল মিলিয়ে। বাতাসে কুয়াশার শেষ কণা ভেসে বেড়ায় যেন রাতের অবশিষ্ট চুমো। দূরের রাস্তায় মানুষের চলাফেরা শুরু হয়েছে, কিন্তু হইচই নয়, একটা শান্ত ছন্দময় গতি। কিছু ঘর থেকে ভেসে আসছে ধোয়া ওঠা চায়ের গন্ধ। কারো রান্নাঘর থেকে কষানো মশলার গন্ধে ভরে উঠেছে চারপাশ। আকাশটা স্বচ্ছ নীল, মেঘের তুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা যেন। গাছের পাতাগুলো যেন হাসছে রোদের ছোঁয়ায়। শিশির কণাগুলোতে সূর্যের আলো ঠিকরে পড়ছে হীরের মতো। রুবিনা শেখ ঠাই বসে আছেন সোফায়। শহর তো এরকম আচরণ করবে তা মোটো আশা করেননি তিনি। নিজের ছেলের মতোই ভালোবেসে বড় করেছেন। রাইমা শেখ যতটা তার ছেলেকে ভালোবাসে, ঠিক ততটাই রুবেনা শেখ ভালোবাসে। কিন্তু সেই ছেলে তাদের সঙ্গে এমন হলো। মিনিট 10 আগেই শহরতকে ফোন করেছে তাসফিন। ফোন রিসিভ করতে রুবেনা শেখের হাতে ধরিয়ে দিলেন। স্নেহার সাথে তার বিয়ের কথাটা বলতেই তেতে উঠল সৌহার্দ। তুমি ভাবলে কি করে শাসি আমি ওর মতো মেয়েকে বিয়ে করব? তাও এখন তো সেই অবস্থাও নেই ওর। কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন রুবেনা শেখ। বিস্ময় নিয়ে বলেন, কি বলছিস সেগুলো সৌহার্দ্য? স্নেহা খুব ভালো মেয়ে। ক্ষিপ্ত হলো সৌহার্দ্য। চেঁচিয়ে উঠল সে। তো কি করব? বেশি ভালো বলেই আজকে এই অবস্থা। মায়ের কাছে ফোন দাও, আমি মায়ের সাথে কথা বলবো। আচ্ছা তোমাদের আমি রাইট দেইনি, আমার জীবনের সিদ্ধান্ত নেবে। রাইমা শেখ সাপ সাপ জানিয়ে দিয়েছেন তিনিও সৌহার্দ্যের সঙ্গে স্নেহার বিয়ে দেবেন না। আলাপ শেখ চাইলেও কিছু করতে পারেনি। যেখানে ছেলেই বিয়ে করবে না বলে জানিয়েছে, সেখানে উনি আর কি বা বলবেন। নিস্তব্ধ দুপুর, চারিদিকে এক ধরনের থমথমে নীরবতা। আকাশটা ঘন কালো মেঘে
ঢাকা যেন কেউ তুলোর মতো মেঘগুলোকে গুছিয়ে রেখে একসাথে জড়ো করে দিয়েছে। সূর্যের আলো নেই, আর কেবল ছায়া আর আধারের খেলা। বাতাস থমকে গেছে, গাছে পাখিরা নীরব, শুধু মাঝে মাঝে হালকা করে পাতা কাঁপছে, যেন প্রকৃতি নিজেই নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছে এক প্রবল বর্ষণের। পৃথিবীটা যেন নিঃশ্বাস ধরে আছে, চারিদিকের রং ধূসর হয়ে এসেছে। কুয়াশার মতো একটা অনুভূতি, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে আসতে পারে টুপটাপ করে ছাদের টিনে, এবং মাটির ভেজা গন্ধ মিশে যাচ্ছে বাতাসে। একটা গভীর প্রশান্তি আর এক চিলতে অজানা অপেক্ষা মিশে আছে এই মুহূর্তে। টুপটুপ করে শব্দ করে বৃষ্টির ফোঁটা পড়ছে ধীরে ধীরে। বড় আব্বু, আপনার সাথে আমার কিছু কথা আছে। কণ্ঠস্বর গভীর, তাসফিনকে বেশ গম্ভীর মনে হচ্ছে। জয়নাল আহমেদ কিঞ্চিত অবাক হলেন। কি কথা বলবে তাসফিন? সকালবেলা রুবেনা শেখ এবং সোহার্দের কথোপকথন জানতে পেরেছেন তিনি তো আগে জানতেন সোহার্দ কখনোই স্নেহাকে বিয়ে করতে রাজি হবে না। ওনার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তার মেয়েটাকে সবাই আকারে ইঙ্গিতে এবং কি প্রকাশে খারাপ মন্তব্য করে চলেছে, যা মেনে নিতে পারছেন না তিনি। কি বলবে তাসফিন? তোমার কোনো জরুরি কথা? জি বড় আব্বু, আপনি আসুন। রুমের দিকে এগিয়ে গেল তাসফিন। জয়নাল আহমেদ ধীরে ধীরে যেতে লাগলেন। হঠাৎ করে কি এমন বলবে তাসফিন যে আলাদাভাবে ডেকে নিয়ে গেছে? উপস্থিত সবাই চিন্তিত মুখ করে দাঁড়িয়ে আছে। ফারা হাত কসলাতে লাগলো। এটা তার বরাবরের স্বভাব। কি হয়েছে জানা নেই, তবে তার কমান্ডারের উপর এটুকু ভরসা আছে সোহার্দ যে এমন, তা ফারা কল্পনাও করতে পারেনি। ইতিমধ্যে নবীনকে কোথায় একটা পাঠিয়েছে সে, তবে বলেনি কোথায় পাঠিয়েছে। ফারা, তুমি কি জানো ভাইয়া কি বলবে? নূপুরের কথা শুনে ভিমড়ি খেলো ফারা। এই লোকটা তো তাকে কিছুই বলে না। মলিন মুখ করে প্রতি উত্তরে বলল, না আপু, আমি কিছুই জানি না। হ্যাঁ। নূপুর হতাশ হলো। জমুই এসে বলল বাইরে সাইফুলের গাড়ি দেখেছে। সাইফুল এসেছে মিনিট 10 হলো। সেই সবচেয়ে লেট হয়েছে আসতে। নূপুর অনেকবার জিজ্ঞেস করেছে, তারই কোনো সব কিছুতে দেরি হয়। মাহির কাছে কখন থেকে বাবার কোলে যাবে বলে, অথচ সাইফুল এসে থেকে ফোনে কথা বলে যাচ্ছে। সাইফুল, তোমার প্রবলেমটা কোথায়? সব সময় এরকম বিহেভ করছো কেন? রাগান্বিত স্বরে বলল নূপুর। তেতে উঠল সাইফুল। সো হোয়াট? কি করব? হ্যাঁ, সারাদিন কি বাড়িতে বসে বসে তোমাদের সাথে আড্ডা দেব? লিসেন্ট নূপুর, আমার অনেক কাজ থাকে, বুঝতে পেরেছো? নূপুর সাইফুলকে একদম চিনতে পারছে না। কি করে একটা মানুষ এতটা বদলে যেতে পারে। মাহির কখন থেকে তোমার কাছে আসবে বলে কাঁদছে। চেঁচিয়ে উঠল সাইফুল। তোমার দায়িত্ব ছেলেকে সামলানো নূপুর। ফর গডস সেক, একটু ফোনে কথা বলতে দাও। যাও ওখান থেকে। নূপুর মাহিরকে নিয়ে বেরিয়ে গেল। রাগে দুঃখে সপাটে একটা থাপ্পড় বসিয়ে দিল মাহিরের গালে। নূপুর, কি হচ্ছেটা কি? চিরচেনা কণ্ঠস্বর। নিহালকে দেখে থমকে যায় নূপুর। মাহির উচ্চস্বরে কেঁদে চলেছে। নিহালকে দেখা মাত্রই তার কাছে চলে যায়। নিহাল কোলে তুলে নেয় মাহিরকে। হিসকে উঠে গেছে ছেলেটার। পকেট থেকে বের করে দিল 2টো ড্রাই মিল্ক চকলেট। এতেই গদগদ মাহির। কি হচ্ছে এসব নূপুর? 5 বছর মাহিরের, তুমি ওকে এইভাবে? নূপুর অপরাধী কণ্ঠে বলল। রাগ উঠে গিয়েছিল, তাই হঠাৎ করে মেরেই দিলে? এটা কোনো কথা? নূপুর অনুশোচনায় দগ্ধ, কিন্তু বুঝতে পারছে না হঠাৎ নিহাল এখানে কেন। যদি নিহাল এখানে থাকে তাহলে তো অবশ্যই আরিয়ান আসবে। কিন্তু নিহাল ভাইয়া, আপনি এখানে কেন? মাহিরকে নামিয়ে দিতে সে ছুটে গেল। নিহাল বলে ওঠে, আসলে তাসফিন আমাকে আর আরিয়ানকে এখানে ডেকেছে। কিন্তু কেন? চমক আছে তাই। শেষের কথাটি রহস্যে মুড়িয়ে বলল নিহাল। নূপুর কিছু বুঝতে পারছে না কি হচ্ছে আসলে। খট শব্দ করে ঘর থেকে বেরিয়ে এলেন জয়নাল আহমেদ এবং তাসফিন শেখ। উপস্থিত সবাই উদ্গ্রীব হয়ে আছে জানার জন্য। সবাইকে অবাক করে দিয়ে জয়নাল আহমেদ শান্ত কণ্ঠে বলেন, বিয়ের সব কিছু তৈরি করো, আজকে স্নেহার বিয়ে হবে। চমকে ওঠে সবাই। আটকে উঠলেন শায়লা আহমেদ। তড়িঘড়ি করে এগিয়ে এসে বলেন, আজকে বিয়ে? কার সাথে? ছেলেকে?
রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ দুজনেই অবাক, তারও বিস্মিত হয়ে শুধায়। হ্যাঁ ভাইজান, ছেলেকে। রাইমা শেখ অবাক নেত্রে তাকিয়ে আছেন। কোন ছেলে বিয়ে করবে এই মেয়েকে?